আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এখন আমি বিশ্বাস করি। কিন্তু তখনই আমার মনে একটা প্রশ্ন এলো। কিন্তু এখন আমি কি করব? আমার তো এই জন্মে স্বামী আছে, সন্তান আছে। রায়হান বলল, আমি জানি এটা কঠিন। কিন্তু তুমি কি আমার সাথে থাকবে? আমি তার কথা শুনে দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার আগের জন্মের স্বামী, অন্যদিকে এই জন্মের পরিবার। আমি জানি না। আমি বললাম, আমার খুব কনফিউশন হচ্ছে। রায়হান বলল, তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। আমরা সেদিন রাতে গ্রামের একটা হোটেলে থাকলাম। রাতে যখন আমি শুয়েছিলাম, আমার স্বপ্নে আরও অনেক পুরনো স্মৃতি ফিরে এলো। আমি দেখলাম কিভাবে আদিত্য একটা দুর্ঘটনায় মারা গেছে। আমি কিভাবে তার মৃত্যুর পর কষ্ট পেয়েছি। আমি কিভাবে কয়েক বছর পর আমিও মারা গেছি। সকালে ঘুম থেকে উঠে আমি রায়হানকে বললাম, আমার সব মনে পড়েছে। আমি সত্যিই তোমার মীরা ছিলাম। রায়হান খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। তুমি মনে করতে পেরেছ? এখন আমরা আবার একসাথে হতে পারি। কিন্তু আমি বললাম, কিন্তু এখনো সমস্যা রয়ে গেছে। আমি রফিকুলকে ছেড়ে যেতে পারি না। নিশিকেও ছেড়ে যেতে পারি না। রায়হান বলল, কিন্তু নিশি তো আমাদের মেয়ে। সে আমাদের সাথেই থাকবে। আমি বললাম, কিন্তু রফিকুল? সে আমার স্বামী। আমি তাকে কিভাবে ছেড়ে যাব? রায়হান বলল, রফিকুল এই জন্মের একটা সম্পর্ক। কিন্তু আমি তোমার চিরকালের সঙ্গী। আমি ভাবলাম রায়হানের কথায় সত্যতা আছে। কিন্তু এইভাবে সব ছেড়ে দেওয়া তো ঠিক না। আমাকে আরও সময় দাও। আমি বললাম, আমি ভেবে দেখব। আমরা শহরে ফিরে এলাম। কিন্তু আমার মন খুব অস্থির ছিল। একদিকে আমার আগের জন্মের স্বামীর প্রতি ভালোবাসা, অন্যদিকে এই জন্মের দায়িত্ব। বাড়িতে এসে রফিকুল জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, রায়হানের সাথে একটা কাজে গিয়েছিলাম। রফিকুল আর কিছু জিজ্ঞেস করল। আজ সকালে বাথরুমে আমার অন্তর্বাস ধুচ্ছিলাম, হঠাৎ ছেলে এসে দরজার কাছে দাঁড়িয়ে আমার হাতের লাল রঙের ব্রাটার দিকে তাকিয়ে বলল যে এটা সে গোপনে কিনেছে আমার জন্য। আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি বলছিস? সে হেসে বলল, মা, এই ব্রাটা আমি তোমার জন্য কিনেছি। তোমার সাইজ আমি জানি। আমার মুখ লাল হয়ে গেল। আমি বললাম, কিভাবে জানিস? সে কাছে এসে বলল, কারণ আমি তোমার স্বামী হতে যাচ্ছি। স্বামীদের এসব জানা থাকে। আমার হাত কাঁপতে লাগল। সে আমার কাঁধে হাত রেখে বলল, এটা শুধু শুরু। আমি তোমার জন্য আরও সুন্দর সুন্দর অন্তর্বাস কিনব। স্ত্রীর পছন্দের রং কি তাও আমি জানি। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম। সে বলল, মা, লজ্জা পেও না। আমরা যখন বিয়ে করব, এসব স্বাভাবিক হয়ে যাবে। বাথরুমের আয়নায় আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি একটা অপরিচিত নারীর মতো দেখাচ্ছি। তার চোখে আমার প্রতি যে দৃষ্টি ছিল সেটা একজন ছেলের নয়, একজন পুরুষের। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রফিকুল ইসলাম, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রায়হান আর নিশি। রায়হান ২০ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নিশি ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্প শুনে আপনারা অবাক হবেন। এমন একটা রহস্যময় ঘটনা ঘটেছে আমার জীবনে যেটা আমি কখনো ভাবিনি। সব শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন রায়হান আমাকে ব্রা কিনে দিয়েছিল। তখন আমি ভাবলাম, এটা কী ধরনের আচরণ? আমার ছেলে আমার জন্য এমন জিনিস কিনে আনছে যেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য কেনা উচিত। কিন্তু রায়হানের কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন সত্যিই আমাকে তার স্ত্রী মনে করছে। মা, তুমি কেন এত লজ্জা পাচ্ছ? রায়হান বলল। আমি তোমার জন্য এটা কিনেছি ভালোবাসা থেকে। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার প্রকাশ এটা। আমি তার কথা শুনে আরও বেশি অবাক হয়ে গেলাম। আমি বললাম, রায়হান, তুই কি বলছিস? আমি তোর মা, তোর স্ত্রী না। রায়হান হেসে বলল, মা, তুমি এখনো বুঝতে পারোনি। আমি তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তুমি আমার সব কিছু। আমার স্ত্রী, আমার সঙ্গী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তার কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। এমন কথা আমি কখনো শুনিনি। আমার নিজের ছেলে আমাকে স্ত্রী হিসেবে দেখছে, এটা কি করে সম্ভব?
তুই কি পাগল হয়ে গেছিস? আমি চিৎকার করে বললাম। আমি তোর মা। তোর বাবা রয়েছে। তুই এমন কথা বলতে পারিস না আগে। কিন্তু রায়হান একদম শান্ত ছিল। সে বলল, মা, আমি জানি এটা তোমার কাছে অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। শুধু মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়, একজন পুরুষের একজন নারীর প্রতি যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা গু। আমি আর কিছু বলতে পারলাম না। বাথরুম থেকে বের হয়ে আমার রুমে চলে গেলাম। কিন্তু রায়হানের কথাগুলো আমার মাথা থেকে বের হচ্ছিল না। পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, রায়হান এসে আমার পেছনে দাঁড়াল। সে আমার কাঁধে হাত রাখল এবং বলল, মা, তুমি খুব সুন্দর। আমি তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রায়হান, তুই এসব কি করছিস? এভাবে কথা বলা ঠিক না গি। কিন্তু রায়হান আমার কাছে আরও কাছে এলো। সে বলল, মা, আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এরপর সে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার গালে চুমু দিল। এটা কি ধরনের আচরণ? আমি ভাবলাম আমার স্বামী রফিকুলকে এই বিষয়ে বলবো। কিন্তু কি বলবো? বলবো যে আমাদের ছেলে আমাকে স্ত্রী মনে করে? এমন কথা কে বিশ্বাস করবে? সেদিন দুপুরে যখন রফিকুল অফিস থেকে এলো, আমি তাকে কিছু না বলেই থাকলাম। কিন্তু রায়হানের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে থাকল। সে আমার জন্য ফুল কিনে আনত। আমার প্রিয় খাবার রান্না করে দিত। আমার সাথে রোমান্টিক সিনেমা দেখত। এমনকি সে আমার জন্য কবিতা লিখেছিল। একদিন সে আমাকে একটা চিঠি দিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় রুমানা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমাকে না পেলে আমি বাঁচতে পারব না। আমি জানি তুমি আমাকে এখনো বুঝতে পারোনি। কিন্তু একদিন তুমি বুঝবে যে আমাদের ভালোবাসা কত গভীর। তোমার চিরকালের প্রেমিক, রায়হান। আমি চিঠিটা পড়ে আরও বেশি বিভ্রান্ত হয়ে গেলাম। আমার ছেলে আমাকে প্রেমিক হিসেবে দেখছে। এটা কি করে সম্ভব? রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম, রায়হান আমার রুমে এলো। সে আমার পাশে বসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? রায়হান বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি একেবারে চমকে গেলাম। আমি বললাম, তুই কি বলছিস? আমি তোর মা। তোর সাথে আমার বিয়ে হতে পারে না গি। কিন্তু রায়হান বলল, কেন পারবে না? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমাদের বিয়ে কেন হবে না? আমি বললাম, এটা সম্ভব না রায়হান। সমাজ এটা মানবে না। আইনও এটা মানে না গি। রায়হান বলল, আমি সমাজ আর আইনের কিছু জানি না। আমি শুধু তোমাকে চাই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা ভুল। কিন্তু সে আমার কথা শুনল না। সে বলল, মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমরা গোপনে বিয়ে করি। কেউ জানবে না গি। আমি রাগ করে বললাম, রায়হান, তুই এসব অসভ্য কথা বলা বন্ধ করো। আমি তোর মা। এভাবে কথা বলতে নেই গি। কিন্তু রায়হান আমার রাগের কোনো জবাব দিল না। সে বলল, মা, তুমি রাগ করো না। আমি শুধু তোমাকে বলেছি আমার মনের কথা। পরের কয়েকদিন রায়হান আরও বেশি অদ্ভুত আচরণ করতে থাকল। সে আমার সাথে হাত ধরে হাঁটত। আমার চুলে হাত দিত। আমার সাথে একই বিছানায় শুতে চাইত। আমি আর সহ্য করতে পারলাম না। আমি রফিকুলকে সব বললাম। রফিকুল প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সে নিজের চোখে রায়হানের আচরণ দেখল, তখন সে অবাক হয়ে গেল। রফিকুল রায়হানকে ডেকে বলল, ছেলে, তুই কি করছিস? তোর মায়ের সাথে এভাবে আচরণ করা ঠিক না গি। রায়হান বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। রফিকুল রাগ করে বলল, তুই পাগল হয়ে গেছিস? এটা তোর মা। তোর সাথে তার বিয়ে হতে পারে না গি। কিন্তু রায়হান বলল, বাবা, আপনি বুঝতে পারছেন না। আমি মাকে সত্যিকারের ভালোবাসি। আমি তার ছাড়া বাঁচতে পারব না গি। এরপর রফিকুল রায়হানকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল যে রায়হানের মানসিক সমস্যা হয়েছে। তার চিকিৎসার প্রয়োজন। ডাক্তারের কথা শুনে আমি একটু আশ্বস্ত হলাম। অন্তত এখন আমি জানি যে রায়হানের এই আচরণের পেছনে কোনো মানসিক সমস্যা রয়েছে। কিন্তু চিকিৎসা শুরু করার পরেও রায়হানের আচরণের খুব একটা পরিবর্তন হল না। সে এখনও আমাকে স্ত্রী হিসেবে দেখে।
এখনও আমার সাথে বিয়ে করতে চায়। একদিন সে আমাকে বলল, মা, আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না। কিন্তু আমি একটা কথা বলি। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমি তার কথা শুনে একটু দুঃখ পেলাম। আমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে। সে নিজেই বুঝতে পারছে না যে তার আচরণ কত অস্বাভাবিক। আমি তাকে বললাম, রায়হান, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু তোর যেভাবে আচরণ করা উচিত সেভাবে আচরণ করো। আমি তোর মা, তোর স্ত্রী না। রায়হান বলল, মা, আমি চেষ্টা করছি। কিন্তু আমার মন বলছে যে তুমি আমার স্ত্রী। আমি কি করব? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সে আমার কথা শুনল না। তার মন থেকে এই ধারণা যাচ্ছে না। কয়েক মাস পর ডাক্তার আমাদের একটা সমাধান দিল। তিনি বললেন যে রায়হানকে কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি করাতে হবে। সেখানে তার উন্নত চিকিৎসা হবে। আমরা রায়হানকে হাসপাতালে ভর্তি করালাম। প্রথমে সে যেতে চাইল না। কিন্তু আমি তাকে বোঝালাম যে এটা তার ভালোর জন্য। মা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। রায়হান কেঁদে বলল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, রায়হান, তুই ভালো হয়ে ফিরে আসিস। আমি তোর জন্য অপেক্ষা করব। রায়হান হাসপাতালে চলে গেল। আমি ভাবলাম এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন সে ফিরে এলো, তার আচরণে খুব একটা পরিবর্তন হয়নি। তবে একটা পরিবর্তন হয়েছে। সে এখন আর আমার সাথে বিয়ে করার কথা বলে না। কিন্তু তার চোখে এখনও সেই আকাঙ্ক্ষা রয়ে গেছে। একদিন সে আমাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি যে আমাদের বিয়ে সম্ভব না। কিন্তু আমি তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারছি না। আমি তাকে বললাম, রায়হান, তুই আমাকে মা হিসেবে ভালোবাসো। এটাই স্বাভাবিক। কিন্তু রায়হান মাথা নেড়ে বলল, না মা, আমার ভালোবাসা সেই ধরনের না। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। এই কথা বলে সে চলে গেল। আমি তার কথা শুনে অনেক দুঃখ পেলাম। আমার ছেলে কেন এমন হয়ে গেছে? আরও কয়েক মাস পর আমি লক্ষ্য করলাম যে রায়হান ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সে এখন আর আমার সাথে অস্বাভাবিক আচরণ করে না। তবে মাঝে মাঝে তার চোখে সেই পুরনো আকাঙ্ক্ষা দেখতে পাই। একদিন সে আমাকে বলল, মা, আমি জানি আমার আচরণ তোমাকে কষ্ট দিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, রায়হান, তুই আমার ছেলে। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই শুধু ভালো থাক। কিন্তু রায়হান বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার ভালোবাসা এখনও শেষ হয়নি। কিন্তু আমি এখন বুঝি যে এটা ভুল। আমি এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এই কথা শুনে আমি একটু আশা পেলাম। অন্তত সে এখন বুঝতে পারছে যে তার আচরণ ভুল। এরপর থেকে রায়হান অনেক সঙ্গে তো আচরণ করতে থাকল। সে আর আমার সাথে অস্বাভাবিক কিছু করত না। কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে সেই আকাঙ্ক্ষা দেখতে পেতাম। এভাবে কয়েক বছর কেটে গেল। রায়হান এখন আরও পরিণত হয়েছে। সে কলেজ শেষ করে চাকরি নিয়েছে। কিন্তু এখনও সে বিয়ে করেনি। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, রায়হান, তুই কেন বিয়ে করছিস না? তোর বয়স হয়ে গেছে। রায়হান বলল, মা, আমি এখনও কাউকে পছন্দ করতে পারিনি। আমার মন বলে যে তুমি ছাড়া আর কেউ নেই। আমি তার কথা শুনে দুঃখ পেলাম। আমার ছেলে এখনও আমার প্রতি সেই অস্বাভাবিক ভালোবাসা রেখেছে। আমি তাকে বললাম, রায়হান, তুই একটা মেয়ে খুঁজে নাও। বিয়ে করো। সংসার করো। কিন্তু রায়হান বলল, মা, আমি চেষ্টা করেছি। কিন্তু কোনো মেয়েকেই তোমার মতো লাগে না। তোমার মতো সুন্দর, তোমার মতো ভালো কেউ নেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে অনেক ভালো মেয়ে রয়েছে। কিন্তু সে আমার কথা শুনল না। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। রায়হান এখন ৩০ বছর বয়সী। কিন্তু এখনও সে অবিবাহিত। সে এখনও আমার প্রতি সেই অস্বাভাবিক ভালোবাসা রেখেছে। একদিন সে আমাকে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি জানি আমাদের মধ্যে কিছু হতে পারে না। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমি তার কথা শুনে একটু ভয় পেলাম। আমার ছেলে কি সারা জীবন এভাবেই থাকবে? কিন্তু তখনই একটা অভাবনীয় ঘটনা ঘটল। আমি হঠাৎ করে খেয়াল করলাম যে রায়হানের চোখে একটা অদ্ভুত চমক। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমাকে চিনতে পারছে না। মা, রায়হান বলল, কিন্তু তার গলার স্বর অন্যরকম ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রায়হান? রায়হান হঠাৎ করে হাসতে শুরু করল।
কিন্তু সেই হাসি ছিল একটা ভীতিকর হাসি। সে বলল, মা, তুমি জানো আমি কে? আমি বললাম, তুই আমার ছেলে রায়হান। রায়হান মাথা নাড়ল। সে বলল, না মা, আমি রায়হান না। আমি অন্য কেউ। আমি তার কথা শুনে ভয় পেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই কি বলছিস? তুই কে? রায়হান বলল, আমি তোমার পূর্বজন্মের স্বামী। আমি রায়হানের শরীরে প্রবেশ করেছি তোমাকে খুঁজে বের করার জন্য। আমি তার কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। এটা কি ধরনের কথা? আমার ছেলে কি বলছে? তুই পাগল হয়ে গেছিস, আমি চিৎকার করে বললাম। কিন্তু রায়হান শান্তভাবে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমার পূর্বজন্মের স্বামী আদিত্য। আমি মারা যাওয়ার পর তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। অবশেষে তোমাকে পেয়েছি। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। এটা কি করে সম্ভব? মৃত মানুষের আত্মা জীবিত মানুষের শরীরে প্রবেশ করতে পারে? প্রমাণ আছে? আমি জিজ্ঞেস করলাম। রায়হান বলল, হ্যাঁ মা, আমি তোমাকে অনেক কিছু বলতে পারি যেটা শুধু তোমার পূর্বজন্মের স্বামী জানতে পারে। তারপর সে আমাকে এমন সব কথা বলতে শুরু করল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমাদের আগের জন্মে আমার নাম ছিল মীরা। তার নাম ছিল আদিত্য। আমরা একটা ছোট গ্রামে বাস করতাম। আমাদের একটা কন্যা সন্তান ছিল। সে আমাকে বলল যে আগের জন্মে আমার পছন্দের রং ছিল লাল। আমি চুল বাঁধার জন্য সাদা ফিতা ব্যবহার করতাম। আমার প্রিয় খাবার ছিল মিষ্টি পোলাও। এইসব কথা শুনে আমার গা শিউরে উঠল। কারণ এইসব কথা কোনোভাবেই রায়হানের জানার কথা না। আমি তো এই জন্মে এইসব কথা কাউকে বলিনি। আমি জিজ্ঞেস করলাম, তুই এইসব কথা কিভাবে জানিস? রায়হান বলল, কারণ আমি তোমার স্বামী ছিলাম। আমি তোমার সব পছন্দ অপছন্দ জানতাম। তারপর সে আমাকে আরও অদ্ভুত কথা বলতে শুরু করল। সে বলল যে আগের জন্মে আমরা খুব খুশি ছিলাম। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় সে মারা যায়। আমি তার মৃত্যুর পর খুব কষ্ট পেয়েছিলাম। তারপর তুমিও কয়েক বছর পর মারা যাও, সে বলল। কিন্তু আমি তোমাকে ছাড়তে পারিনি। আমি তোমার আত্মার খোঁজ করতে থাকি। আমি তার কথা শুনে আরও বেশি ভয় পেলাম। এইসব কথা কি করে সত্যি হতে পারে? এখন আমি তোমাকে পেয়েছি, রায়হান বলল। আমি তোমাকে আর ছাড়ব না। আমি তাকে বললাম, কিন্তু তুই আমার ছেলের শরীরে আছিস। এটা ঠিক না। রায়হান বলল, আমি জানি এটা জটিল। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু তোমার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। আমি বললাম, কিন্তু রায়হানের কি হবে? সে কোথায়? রায়হান বলল, সে এখানেই আছে। আমি তার শরীর ব্যবহার করছি মাত্র। আমি চাইলে তাকে ফিরিয়ে দিতে পারি। আমি বললাম, তাহলে তাকে ফিরিয়ে দাও। এটা ঠিক না। কিন্তু রায়হান বলল, আমি তাকে ফিরিয়ে দিতে পারি। কিন্তু তার আগে আমি তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি তার কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে গেলাম। এই অবস্থায় আমি কি করব? তুমি আমাকে বিশ্বাস করো না? রায়হান জিজ্ঞেস করল। আমি বললাম, আমি জানি না কি বিশ্বাস করব। এইসব কথা খুবই অদ্ভুত। রায়হান বলল, আমি তোমাকে আরও প্রমাণ দিতে পারি। তুমি আগের জন্মে একটা গান খুব পছন্দ করতে। সেই গান আমি তোমার জন্য গাইতাম। তারপর সে একটা গান গাইতে শুরু করল। সেই গানের সুর শুনে আমার চোখে পানি এসে গেল। কেন জানি আমার মনে হলো যে আমি এই গান আগে শুনেছি। কিন্তু কোথায় শুনেছি সেটা মনে করতে পারলাম না। এই গান তুমি চিনতে পারছ? রায়হান জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। আমি বললাম, আমার মনে হচ্ছে আমি এটা আগে শুনেছি। কিন্তু কোথায় শুনেছি মনে নেই। রায়হান হেসে বলল, কারণ তুমি এই গান আগের জন্মে শুনেছিলে। আমি তোমার জন্য এই গান গাইতাম। এরপর সে আমাকে আরও অনেক কিছু বলল যেটা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। সে বলল যে আগের জন্মে আমাদের যে কন্যা সন্তান ছিল সে এই জন্মে আমার মেয়ে নিশি হয়ে জন্মেছে। নিশি আমাদের মেয়ে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রায়হান বলল, হ্যাঁ। আগের জন্মে তার নাম ছিল তারা। সে আমাদের খুব প্রিয় ছিল। আমি বললাম, কিন্তু নিশি তো রফিকুলের মেয়ে। কি? রায়হান বলল, এই জন্মে সে রফিকুলের মেয়ে। কিন্তু আত্মার দিক দিয়ে সে আমাদের মেয়ে। তুমি লক্ষ্য করেছ যে নিশি তোমার সাথে কতটা আত্মীয়তা বোধ করে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি ভাবলাম রায়হানের কথায় কিছু সত্যতা আছে।
নিশি সত্যিই আমার সাথে খুব ঘনিষ্ঠতা বোধ করে। সে আমার কোল ছেড়ে থাকতে চায় না। তাহলে রফিকুলকে? আমি জিজ্ঞেস করলাম। রায়হান বলল, রফিকুল এই জন্মের একটা সম্পর্ক। আগের জন্মে তার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না গি। আমি তার কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে গেলাম। এই সব কথা কতটুকু সত্যি? তুমি আমাকে বিশ্বাস করছো না ঘি? রায়হান বলল। আমি তোমাকে চূড়ান্ত প্রমাণ দিচ্ছি গু। তারপর সে আমার হাতটা ধরল। হাত ধরার সাথে সাথে আমার মনে অনেক ছবি ভেসে উঠল। আমি দেখতে পেলাম যে আমি একটা গ্রামের বাড়িতে আছি। আমার চারপাশে অচেনা পরিবেশ। কিন্তু সেই পরিবেশ আমার খুব চেনা মনে হচ্ছে। আমি দেখলাম যে একটা পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই পুরুষটার চেহারা রায়হানের মতো। কিন্তু সে রায়হান নয়। সে অন্য কেউ। আদিত্য, আমি অবচেতনভাবে বলে ফেললাম। রায়হান খুশি হয়ে বলল, হ্যাঁ মীরা, আমি তোমার আদিত্য। তুমি আমাকে চিনতে পেরেছ গু। আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি কি সত্যিই আগে অন্য একটা জন্মে ছিলাম? তুমি ক্লান্ত লাগছো খু, রায়হান বলল। তুমি একটু বিশ্রাম নাও। আমি তোমার পাশে আছি গু। আমি বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। রায়হান আমার পাশে বসে আমার চুলে হাত বুলাতে লাগল। চিন্তা করো না মীরা। এখন আমরা একসাথে আছি। আমি তোমাকে আর ছাড়ব না গি। আমি তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম। কিন্তু একই সাথে ভয়ও পেলাম। যদি সত্যিই সে আমার পূর্বজন্মের স্বামী হয়, তাহলে আমি কি করব? পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, রায়হান আমার পাশেই ছিল। সে আমাকে দেখে হাসল। গুড মর্নিং মীরা, কি সে বলল। আমি বললাম, আমার নাম রুমানা গি। রায়হান বলল, এই জন্মে তোমার নাম রুমানা। কিন্তু আমার কাছে তুমি সব সময় মীরা গু। আমি উঠে বসলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই সত্যিই আদিত্য? রায়হান বলল, হ্যাঁ, আমি তোমার আদিত্য। তুমি কি এখনো বিশ্বাস করো না? আমি বললাম, আমি জানি না। এটা খুবই অদ্ভুত। রায়হান বলল, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আমি বললাম, কিন্তু এখন আমি রফিকুলের স্ত্রী। আমার সন্তান আছে গি। রায়হান বলল, আমি জানি। কিন্তু এই সব শুধু এই জন্মের সম্পর্ক। আত্মার দিক দিয়ে তুমি আমার স্ত্রী গু। আমি তার কথা শুনে আরও বিভ্রান্ত হলাম। আমি কি করব এই অবস্থায়? তুমি কি আমার সাথে আসবে? রায়হান জিজ্ঞেস করল। আমি বললাম, কোথায়? রায়হান বলল, আমাদের আগের জীবনের জায়গায়। আমি তোমাকে আমাদের পুরনো বাড়ি দেখাতে চাই। আমি বললাম, সেই জায়গা এখনো আছে? রায়হান বলল, হ্যাঁ, সেই গ্রাম এখনো আছে। আমাদের বাড়িও আছে। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি গি। আমি ভাবলাম, যদি সত্যিই সেই জায়গা থেকে থাকে, তাহলে হয়তো আমি বুঝতে পারব যে রায়হানের কথা সত্যি কিনা। ঠিক আছে খু, আমি বললাম। আমি তোমার সাথে যাব। রায়হান খুশি হয়ে বলল, সত্যি? তুমি আমার সাথে আসবে? আমি মাথা নাড়লাম। সেদিনই আমরা যাত্রা শুরু করলাম। রায়হান বলল যে সেই গ্রাম এই শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। আমরা বাসে করে যেতে শুরু করলাম। যাওয়ার পথে রায়হান আমাকে আমাদের আগের জীবনের অনেক গল্প বলল। সে বলল যে আমরা কিভাবে প্রেমে পড়েছিলাম, কিভাবে বিয়ে করেছিলাম, কিভাবে আমাদের মেয়ে জন্মেছিল। তার গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমি এই সব ঘটনা আগে অনুভব করেছি। কিন্তু স্পষ্টভাবে মনে করতে পারছিলাম না। দুপুরের দিকে আমরা সেই গ্রামে পৌঁছলাম। গ্রামটা দেখে আমার খুব চেনা লাগল। যেন আমি এই জায়গায় আগে এসেছি। রায়হান আমাকে নিয়ে একটা পুরনো বাড়ির সামনে দাঁড় করাল। বাড়িটা দেখে আমার গা শিউরে উঠল। আমার মনে হচ্ছিল যে এই বাড়িতে আমি আগে বাস করেছি। এই আমাদের বাড়ি কি? রায়হান বলল। এখানে আমরা একসাথে বাস করতাম গে। আমি বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। বাড়িটা পুরনো হলেও এখনো বেশ ভালো অবস্থায় ছিল। আমরা ভেতরে যেতে পারি? আমি জিজ্ঞেস করলাম। রায়হান বলল, হ্যাঁ। এই বাড়িতে এখন কেউ থাকে না। কিন্তু আমি জানি কিভাবে ভেতরে ঢুকতে হয় গে। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। বাড়ির ভেতরের প্রতিটি কোণ আমার খুব চেনা লাগছিল। রায়হান আমাকে একটা রুমে নিয়ে গেল।
এই আমাদের শোয়ার ঘর, সে বলল। রুমটা দেখে আমার চোখে পানি এসে গেল। আমার মনে হচ্ছিল যে আমি এই রুমে অনেক দিন কাটিয়েছি। তুমি কি মনে করতে পারছ? রায়হান জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি এখানে আগে ছিলাম, কিন্তু স্পষ্ট করে মনে করতে পারছি না। গে রায়হান আমার হাত ধরল। আস্তে আস্তে সব মনে পড়বে গু। আমরা বাড়ির অন্যান্য অংশ ঘুরে দেখলাম। প্রতিটি জায়গা আমার চেনা লাগছিল। বিকেলে আমরা বাড়ির পেছনে একটা বাগানে গেলাম। সেখানে 2টা কবর ছিল। এই আমাদের কবর, রায়হান বলল। আমি কবর 2টার দিকে তাকিয়ে রইলাম। একটা কবরে লেখা ছিল আদিত্য কুমার, আর অন্যটায় লেখা ছিল খিমিরা দেবী গু। এই নাম 2টা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি বসে পড়লাম। এই সত্যিই আমাদের কবর? আমি জিজ্ঞেস করলাম। রায়হান বলল, হ্যাঁ, আগের জন্মে আমরা এখানেই সমাধিস্থ হয়েছিলাম। গে আমি কবরস্থানে বসে অনেকক্ষণ কাটালাম। ধীরে ধীরে আমার আগের জন্মের কিছু স্মৃতি ফিরে আসতে শুরু করল। আমার মনে পড়ল যে আমি সত্যিই এই বাড়িতে বাস করতাম। আমার স্বামীর নাম ছিল আদিত্য। আমাদের একটা মেয়ে ছিল যার নাম ছিল তারা। আমার মনে পড়ছে আমি রায়হানকে বললাম, আমি সত্যিই এখানে ছিলাম। তুমি আমার স্বামী ছিলে। রায়হান খুশি হয়ে বলল, তুমি মনে করতে পেরেছ? তুমি বিশ্বাস করছো যে আমি তোমার আদিত্য? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এখন আমি বিশ্বাস করি।